আপনার কি মনে পড়ে আজ থেকে 10 বছর আগে আপনি 1000 টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়িতে ফিরতেন, আর আজ সেই 1000 টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগের তলাও ভরছে না। আপনার পকেটে থাকা টাকা কেউ চুরি করছে না, কিন্তু আপনার পকেটে থাকা টাকার মান দিন দিন কমিয়ে দেওয়া হচ্ছে। আজ আমরা জানবো আমাদের কষ্টে ইনকাম করা টাকার মূল্য কেন দিন দিন কমে যাচ্ছে এবং এর থেকে বাঁচার উপায় কি। এই অদৃশ্যভাবে টাকার মান কমে যাওয়ার নামই হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। খুব সহজ একটা উদাহরণ দেই। ধরুন একটা দ্বীপে মাত্র 10 জন মানুষ আছে এবং তাদের সবার কাছে 10 টাকা করে মোট 100 টাকা আছে, আর সেই দ্বীপে খাওয়ার জন্য মাত্র 10টি আপেল আছে। তাহলে প্রতিটা আপেলের দাম কত? নিশ্চয়ই 10 টাকা। এখন ধরুন কোনোভাবে সেই দ্বীপে আরো 100 টাকা চলে এলো, কিন্তু আপেল সেই 10টাই থেকে গেল। এখন সবাই আপেল কিনতে চাইবে এবং বিক্রেতা দেখবে সবার হাতে অনেক টাকা, তখন সে 10 টাকার আপেলের দাম 20 টাকা করে দিবে। এটাই মুদ্রাস্ফীতি, অর্থাৎ পণ্য বাড়েনি কিন্তু টাকা বেড়ে যাওয়ায় জিনিসের দাম বেড়ে গেছে। একটা দেশের মুদ্রাস্ফীতি মূলত দুইটি প্রধান কারণে শুরু হয়। প্রথমটি হলো চাহিদা বেড়ে যাওয়া। যখন দেশের মানুষের আয় বাড়ে বা সরকার প্রচুর টাকা বাজারে ছাড়ে, তখন মানুষের কেনার ইচ্ছা বেড়ে যায়। কিন্তু সেই তুলনায় যদি কলকারখানার উৎপাদন না বাড়ে, তবে বিক্রেতারা দাম বাড়িয়ে দেয়। একে বলে ডিমান্ড পুল ইনফ্লেশন। সবাই যখন একই জিনিস কারাকারি করে কিনতে চায়, তখন এর দাম আকাশচুম্বী হয়। আর দ্বিতীয়টি হলো উৎপাদন খরচ বেড়ে যাওয়া। ধরুন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লো, এখন ক্ষেত থেকে সবজি আনতে ট্রাকের ভাড়া বেশি পড়ছে। সার বা বীজের দাম বাড়ছে, কারখানায় বিদ্যুৎ বিল বাড়ছে। এখন একজন ব্যবসায়ী তো লস করে পণ্য বিক্রি করবে না, তখন সে তার বাড়তি খরচটা আপনার পণ্যের দামের উপর বসিয়ে দেবে। এর নাম কস্ট পুশ ইনফ্লেশন, অর্থাৎ উৎপাদন খরচ বাড়লে আপনি বাধ্য হয়ে বেশি দামে জিনিস কিনছেন। অনেকেই প্রশ্ন করেন, দেশ গরিব হলে সরকার কেন কোটি কোটি টাকা ছাপিয়ে সাধারণ মানুষের মধ্যে দিয়ে দেয় না? শুনলে অবাক হবেন, এটি করলে দেশ আরো গরিব হয়ে যায়। জিম্বাবুয়ে বা ভেনেজুয়েলার মতো দেশগুলো এই ভুল করেছিল। তারা প্রচুর পরিমাণ টাকা ছাপিয়েছিল, ফলে একসময় এমন অবস্থা দাঁড়িয়েছিল যে এক প্যাকেট পাউরুটি কিনতে 1 বস্তা টাকা নিয়ে বাজারে যেতে হতো। যখন পণ্যের চেয়ে টাকার পরিমাণ বেশি হয়ে যায়, তখন সেই টাকার মান মাটির সমান হয়ে যায়। মুদ্রাস্ফীতি তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাংলাদেশের মতো দেশে মুদ্রাস্ফীতির অন্যতম বড় কারণ হলো আমদানির উপর নির্ভরতা। যখন ডলারের দাম বাড়ে, তখন বিদেশ থেকে আনা ডাল, তেল বা চিনির দাম এমনিতেই বেড়ে যায়। কিন্তু এর বাইরেও আছে অদৃশ্য সিন্ডিকেট। অনেক সময় আছে বাজারে পণ্যের অভাব নেই, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী পণ্য গুদামে লুকিয়ে রেখে কৃত্রিম সংকট তৈরি করে। তারা 5 টাকার জিনিস 50 টাকায় বিক্রি করে। এই সিন্ডিকেট মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের রক্ত চুষে খায়। মুদ্রাস্ফীতি সবার জন্য একরকম নয়। বড় ব্যবসায়ীরা দাম বাড়লে লাভ করে, কিন্তু সবচেয়ে বেশি হাহাকার পড়ে নির্দিষ্ট বেতনের চাকরিজীবী এবং দিনমজুরদের ঘরে। বাজারে জিনিসের দাম হয়তো 20% বেড়েছে, কিন্তু আপনার বেতন কি 20% আদৌ বাড়ছে? মোটেও না। এর মানে হলো আপনি প্রতি মাসে আগের চেয়ে গরিব হয়ে যাচ্ছেন। আগে যে টাকা দিয়ে পুষ্টিকর খাবার কিনতেন, এখন সেই টাকা দিয়ে শুধু ডাল চাল কিনেই হিমশিম খেতে হচ্ছে। মুদ্রাস্ফীতি হলো সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া এক অদৃশ্য ট্যাক্স। এখন প্রশ্ন হলো, এই সমস্যা থেকে বাঁচার উপায় কি? একটি দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংক মূলত দুটি কাজ করে। প্রথমত, সুদের হার বাড়িয়ে দেওয়া। ব্যাংক যখন সুদের হার বাড়ায়, তখন মানুষ ঋণ নেওয়া কমিয়ে দেয় এবং খরচ করার চেয়ে সঞ্চয় করায় বেশি আগ্রহী হয়। এতে বাজারে টাকার প্রবাহ কমে এবং দাম কিছুটা নিয়ন্ত্রণে আসে। দ্বিতীয়ত, উৎপাদন বাড়ানো। দেশে যদি পর্যাপ্ত ফসল ফলে এবং কলকারখানা সচল থাকে, তবে যোগান বাড়লে দাম এমনিতেই কমে আসবে। আর অবশ্যই বাজারের সিন্ডিকেট ভেঙে দিয়ে কঠোর আইন প্রয়োগ করা জরুরি। আপনি ব্যক্তিগতভাবে মুদ্রাস্ফীতি থামাতে পারবেন না, কিন্তু নিজেকে রক্ষা করতে পারেন। প্রথমত, শুধু ব্যাংকে টাকা জমাবেন না, কারণ মুদ্রাস্ফীতি যদি 10% হয় আর ব্যাংক যদি আপনাকে 7% লভ্যাংশ দেয়, তবে আপনার জমানো টাকার মান প্রতি বছর 3% করে কমছে। তাই জমি, সোনা বা লাভজনক ব্যবসায় বিনিয়োগ করুন, যার দাম মুদ্রাস্ফীতির সাথে পাল্লা দিয়ে বাড়ে। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় বিলাসিতা কমিয়ে আপৎকালীন তহবিল তৈরির চেষ্টা করুন এবং আয়ের বিকল্প উৎস খোঁজার চেষ্টা করুন। মুদ্রাস্ফীতি কেবল অর্থনীতির কোনো সংখ্যা নয়,
এটি লক্ষ লক্ষ মানুষের বেঁচে থাকার লড়াই। আজ যদি আমরা সচেতন না হই, যদি সিন্ডিকেটের বিরুদ্ধে কথা না বলি বা সঠিক অর্থনৈতিক পরিকল্পনা না করি, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এক ভয়াবহ সংকটে পড়বে। টাকা থাকলেই বড়লোক হওয়া যায় না, টাকার ক্রয় ক্ষমতা থাকলেই সমৃদ্ধি আসে। আপনার কি মনে হয় আমাদের দেশে মুদ্রাস্ফীতির প্রধান কারণ কোনটি? বিশ্ব পরিস্থিতি নাকি অভ্যন্তরীণ অব্যবস্থাপনা? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা আপনার পরিচিতদের শেয়ার করে দিবেন। আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।